হচ্ছে আয়োজন করেছে আরকি মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই। উনি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আছে ওয়ান রয়েলে এবং উনি ফাউন্ডারও এবং আইএফএক্স ভিউ হচ্ছে উনার গ্রুপ। আচ্ছা, তো এখন আজকের যে বেসিক কোর্স যেটা, তার বিষয়টা হচ্ছে দ্য কমপ্লিট ফিনান্সিয়াল ট্রেডিং কোর্স ফর বিগিনার্স। যে যারা শুরু করতে চাচ্ছেন যে ফিনান্সিয়াল ট্রেডিং মানে আমরা ফরেক্স এ মিন করতেছি, তো তাদের জন্য এটা একটা বেসিক কোর্স যেটা কিভাবে ফরেক্স ট্রেডিং করতে হয় এবং ফরেক্স ট্রেডিং করে আমাদের লাভ কি হবে কিংবা এখানে রিস্ক কতটুকু আছে। আচ্ছা, তো এখানে ঝুঁকি নিয়ে বলা হচ্ছিল যে ফিনান্সিয়াল ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং অনেক লাভজনক এবং ঝুঁকিও আছে। যদি আপনি একটা ব্যবসা না বুঝেন, তো ব্যবসা না বুঝলে অবশ্যই ঝুঁকি থাকবে। এই জন্য আপনার ব্যবসাটা শিখতে হবে, ভালো করে শিখতে হবে। শেখার পরে আপনি যখন বাজার সম্পর্কে জানবেন, ফরেক্স মার্কেট সম্পর্কে জানবেন যে এখানে কিভাবে লাভটা করতে হবে, কিভাবে এখানে ঝুঁকি থাকলে আপনি ঝুঁকি নিয়ন্ত্রণ করবেন কিভাবে। এগুলো যদি না জেনে আপনি যদি লোভে পড়ে আসেন, যে আপনি শুনছেন কারো কাছে যে ফরেক্স মার্কেটে অনেক টাকা ইনকাম করে যায়, আপনি কিছু না জেনেই এই মার্কেটে চলে আসছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি। আর ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটা জায়গা, এখানে হচ্ছে আপনার যদি নলেজ না থাকে, এই ঝুঁকির পরিমাণ এত বেড়ে যাবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। তো এখানে ঝুঁকিটা, মেইন ঝুঁকিটা হচ্ছে আপনার নলেজ, আপনি মার্কেট সম্পর্কে কতটুকু জানেন কিংবা মার্কেটে লাভ করার জন্য যে কৌশলগুলো আছে সেগুলো আপনি কতটুকু জানেন, এটা আপনাকে জানতে হবে। এটা আপনি না জানলে এখানে এখানে ঝুঁকির কোনো শেষ নাই। তো এটা নিয়ে এখানে বলা ছিল যে সতর্কতা দেওয়া ছিল যে এখানে ভালো করে শিখে মার্কেটে বুঝতে হবে, তারপর আপনি বিনিয়োগ করবেন। তাছাড়া যদি আপনি না জেনে না বুঝে বিনিয়োগ করেন, আপনি সম্পূর্ণরূপে অনিরাপদ। যে আপনার যে বিনিয়োগ আছে এটা সম্পূর্ণরূপে এটা আপনি হয়তোবা এমন অনিরাপদ হয়ে যাবে যে হয়তোবা আপনি এটা খুঁজেই পাবেন না। তো সেজন্য আপনার জেনে বুঝে করতে হবে, না জেনে করা যাবে না। তো আরেকটা কথা এখানে লেখা আছে, আইএফএক্স ভিউ ট্রেনিং। আচ্ছা, আইএফএক্স ভিউ কাউকে বিনিয়োগে অনুপ্রেরণা দেয় না। যে বিনিয়োগে অনুপ্রেরণা দেয় না বলতে যে আপনি, হ্যাঁ আমি বললাম যে আরে ভাই এখানে অনেক লাভ আছে আপনি চলে আসেন, তো এই বিষয়টা আইএফএক্স ভিউ দেয় না যে হ্যাঁ আপনি শিখেন শিখেন বুঝেন তারপরে ব্যবসা করেন, না বুঝে ব্যবসা করা যাবে না। আচ্ছা, তো আরেকটা বিষয় যে প্রথম ক্লাসে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা, যে ফিনান্সিয়াল মার্কেটটা কি রকম। আচ্ছা, তারপরে নেক্সট যে টপিকস আছে ফিনান্সিয়াল ট্রেডিং ও মার্কেট কি। আচ্ছা, এটা বলার আগে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সাইফুল ভাই কি আছেন? হ্যালো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে, সাইফুল ভাই মনে হয় নাই। তো আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তো এটা একটা একটা আমি একটা গল্প বলবো আর কি, যে ফরেক্স মার্কেটের গল্প। তো এটা টুলস দিয়ে লিখা একটু খারাপ দেখায়, তো আপনারা জাস্ট বুঝবেন, লেখা ইম্পর্টেন্ট না, বোঝাটা ইম্পর্টেন্ট। ফরেক্স মার্কেটের গল্প। আচ্ছা, তো ফরেক্স কোথা থেকে আসলো? তো ফরেক্স মার্কেট যদি আমরা ধরি যে ফরেক্স মার্কেট কিংবা ফরেক্স ট্রেডিং কোথা থেকে আসছে, তো ফরেক্স ট্রেডিং আসছে ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে। ফাইন্যান্সিয়াল মার্কেট। আচ্ছা, মার্কেট মানে আমরা যেটা জানি যে যেকোনো মার্কেটেই কোনো কিছু কেনা বেচা করা হয়। আচ্ছা, ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে ২ রকমের। একটা হচ্ছে স্টক মার্কেট। আচ্ছা। আরেকটা হচ্ছে ফরেক্স মার্কেট।
আচ্ছা। তো স্টক মার্কেটে কি কেনাবেচা করা হয়? স্টক মার্কেটে কোনো একটা কোম্পানি শেয়ার কেনাবেচা করা হয়। যে মালিকানা কেনাবেচা কোন একটা কোম্পানি যেমন ধরেন আপনি গ্রামীণ ফোন হইতে পারে বড়, বড় কোম্পানির শেয়ার কেনাবেচা করা হয় এবং আংশিক পুরোটা না। যে আংশিক শেয়ার কেনাবেচা করা হয়। শেয়ার কেনাবেচা হয়। আচ্ছা বেচা। আচ্ছা ফরেক্স মার্কেটে কারেন্সি কেনাবেচা হয়। কারেন্সি কিরকম? ধরেন আপনার কাছে ডলার আছে। আচ্ছা আপনি ডলারকে কিভাবে পাইছেন? ধরেন আপনি আমেরিকাতে গিয়েছেন, গিয়ে ওখানে ডলার পেয়েছেন, ইউএসডি। এখন এই ডলারটা আপনি বাংলাদেশে নিয়ে আসছেন। তো এই ডলার বাংলাদেশে তো কোনো ভ্যালু নাই। যে আপনি যদি একটা দোকানদারে ডলার দেন, সে কি আপনার কোনো মালপত্র দিবে? দিবে না। তো আপনার কি করতে হবে? ডলারটারে টাকাতে কনভার্ট করতে হবে। টাকার সংক্ষিপ্ত কোড হচ্ছে বিডিটি। আচ্ছা। যে টাকাতে কনভার্ট করতে হবে। এখন টাকাতে আপনি কোথায় কনভার্ট করবেন? তো আপনাকে যাইতে হবে কোথাও? মানি এক্সচেঞ্জার এর কাছে। যেটা হইতে পারে ব্যাংক। যেকোনো ব্যাংকের কাছে গেছেন। যে মানি এক্সচেঞ্জ ব্যাংক করে। প্রথমত ব্যাংক মানি এক্সচেঞ্জ করে। আচ্ছা প্রথমত। দ্বিতীয়ত মানি এক্সচেঞ্জের কিছু কোম্পানি আছে আপনি দেখবেন আশেপাশেই। দেখবেন যে মানি এক্সচেঞ্জ কোম্পানি আছে ছোট, ছোট। তো তারা করে। আচ্ছা, মানি এক্সচেঞ্জ কোম্পানি। আচ্ছা, এটা গেল যে আপনার ফরেক্স মার্কেট বলতে যে আপনি কোন একটা দেশ থেকে বিদেশি কোন কারেন্সি যখন আমার দেশে ভাঙাবেন তখন টাকাতে কনভার্ট করতে হবে। এটা আপনি ব্যাংক থেকে করতে হবে নাহলে কোন একটা মানি এক্সচেঞ্জ থেকে করতে হবে। আচ্ছা। এখন বিষয় হচ্ছে যে তাহলে আমি যদি এটারে ফরেক্স মার্কেট আমি ট্রেডিং করতে চাচ্ছিলাম। আমি ফরেক্স মার্কেট ট্রেড করব। তাহলে আমার লাভটা কিভাবে হবে? হ্যাঁ, আমি তো এখানে আসছি লাভের জন্যে যে ফরেক্স মার্কেটে আমার লাভটা কিভাবে হবে? তো ধরেন আপনি দেখলেন যে আপনি ধরেন আমেরিকাতে যাবেন। আপনি করছেন কি আমেরিকাতে যাওয়ার জন্যে আপনার কাছে টাকা ছিল, আপনি টাকাটা ডলারে কনভার্ট করছেন। আমেরিকাতে তো টাকা নিবে না, আপনার ডলার নিয়ে যাইতে হবে। তো তখন আপনি ধরেন এক $1 কিনছেন, 1 ইউএসডি কিনছেন কথার কথা ৳১২০। আচ্ছা, ৳১২০ কিনছেন। আপনি আমেরিকাতে ঘুরে ফিরে এসে দেখলেন যখন আপনার কাছে ডলার থেকে গেছে, কিছু ডলার থেকে যায়। বাইরে ঘোরাফিরা মানে ঘুরতে গেলে কিছু ডলার থেকে গেছে। ধরেন আপনার কাছে কিছু ডলার থেকে থেকে যাওয়ার পরে আপনি যখন ওই ডলারটা ভাঙাইতে গেছেন, আপনি দেখতেছেন এই ডলারটার দাম এখন ৳১২৫। তার মানে আপনি যদি যেই সময় ডলারটা কিনেছিলেন ৳১২০ করে, ওই সময় যে আরো ডলার কিনতেন তাহলে আপনার প্রতি ডলারে ৳৫ লাভ হইতো। এটাই আপনার লাভ। ফরেক্স ট্রেডিং এর এটাই হচ্ছে প্রফিট। আচ্ছা। যে আমার এই ৳৫ লাভ হলো। এটা হচ্ছে মেইন গোল যে ফরেক্স ট্রেডিং এর। আচ্ছা কেনই বা বেড়ে গেল বা কেনই বা কমে গেল এটা পরের বিষয়। তো কারেন্সির দাম এটা আপনারা সবাই জানেন মোটামুটি। যে অনেক সময় বেড়ে যায়, অনেক সময় কমে যায়। তো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা কম দামে কারেন্সি কিনবো, বেশি দামে বিক্রি করব। তাহলে আমাদের একটা লাভ হবে। আচ্ছা। তো এইটা গেল যে আমাদের ফিন্যান্সিয়াল মার্কেটে স্টক মার্কেট এবং ফরেক্স মার্কেট নিয়ে আমরা যতটুকু বুঝছি। এখন যে স্টক মার্কেটের আমরা শুনি যে স্টক মার্কেটেও লাভ করা যায়। আচ্ছা, কিভাবে স্টক মার্কেট নিয়ে আমরা একটু আলোচনা করব। যে স্টক মার্কেট থেকে কিভাবে লাভ করা যাচ্ছে? আচ্ছা, স্টক মার্কেট জায়গাটা হচ্ছে যে এখানে দেখেন, ধরেন আপনার কাছে একটা জমি আছে। আচ্ছা, আপনার কাছে একটা জমি আছে। তো জমিতে আপনি ফসল লাগাবেন। কিন্তু আপনার কাছে টাকা না। আপনি কি করলেন? ব্যাংকের কাছে গেছেন। তো ব্যাংকের কাছে গিয়ে বললেন, "ভাই আমার কাছে তো জমি আছে, তো আমার কাছে টাকা নাই। তো তুমি যদি টাকা দাও তাহলে আমি জমিতে ফসল ফলাইতে পারবো।" তারপর আমার ফসল যখন হয়ে যাবে তখন আমি এই ফসল বিক্রি করে তোমার টাকা শোধ করে দিব। হ্যাঁ, তখন ব্যাংক বলতেছে ঠিক আছে যে হ্যাঁ, তোমার আমি টাকা দিব, লোন দিব। সেক্ষেত্রে তোমার জমিটা আমারে মর্টগেজ দিতে হবে। যে তুমি যদি লোন পরিশোধ করতে না পারো তাহলে আমি জমি বিক্রি করে আমার টাকাটা নিয়ে নিব। আচ্ছা আপনি বলেছেন ঠিক আছে তুমি মর্টগেজ নাও। মর্টগেজ নেওয়ার পরে আপনার ব্যাংক আপনার টাকা দিছে। আপনি এখানে ফসল ফলাইছেন জমিতে। ফসল ফলানোর পরে ফসলটা বিক্রি করে আপনি ব্যাংকের টাকা শোধ করে দিয়েছেন। আচ্ছা। তো যখন শোধ করে দিলেন, এটা এগুলা হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্র ইনভেস্টমেন্ট। যে হয়তোবা ৫,০০,০০০, ১০,০০,০০০ হইতে পারে, ৳২০,০০০ হতে পারে। আচ্ছা। এখন আমি একটা ফ্যাক্টরি বানাবো।
যে ভাই আমি একটা ফ্যাক্টরি বানাবো, আপনি ব্যাংকের কাছে গেছেন যে ভাই আমার ফ্যাক্টরি বানাতে 300 কোটি টাকা লাগবে, তুমি আমার 300 কোটি টাকা দাও। তো ব্যাংক বলতেছে আমি যে তোমার টাকা দিব এটা আমি ফেরত পাবো কিভাবে, তোমার জমির দাম তো 300 কোটি টাকা না, আমি টাকাটা ফেরত পাবো কিভাবে 300 কোটি টাকা? তো ব্যাংক বলতেছে না এটা অনেক ঝুঁকিপূর্ণ, যে তোমার জমির দাম 300 কোটি টাকা না, একটা ফ্যাক্টরি বানাতে দাম 300 কোটি টাকা লাগবে, আমি এই টাকাটা আমি তোমার দিব না, এটা ঝুঁকি। তো তখন এই যে ইন্ডাস্ট্রির যে মালিক, যে ইন্ডাস্ট্রি করতে চাচ্ছে, তো সে তখন এখন এই টাকাটা সে কোথায় পাবে, 300 কোটি টাকা কোথায় পাবে? সে তখন স্টক মার্কেটে আসে। আচ্ছা, স্টক মার্কেটে আসে কেন? যে এই যে টাকা, এই ব্যবসাটা লাভজনক হবে কিনা এটা কেউই জানে না। যে 300 কোটি টাকার সে নিবে, এই ফ্যাক্টরি চলবে কিনা এটা কেউ জানে না। তখন স্টক মার্কেট এমন একটা জায়গা, এখানে অনেক লোক থাকে, বিনিয়োগকারী থাকে, যে তারা এখানে ঝুঁকি নিতে চায় যে হ্যাঁ আমরা অনেক বিনিয়োগকারী এখানে, বাংলাদেশে যেরকম বিনিয়োগকারী বলা হচ্ছে যে আছে 8 লাখ যে বিনিয়োগকারী। আচ্ছা, তো এরকম বিনিয়োগকারী সবাই মিলে এরকম ধরেন কেউ দিচ্ছে 1 কোটি টাকা, কেউ দিচ্ছে 5,000 টাকা, কেউ দিচ্ছে 10,000 টাকা, দেওয়ার পরে এরকম 300 কোটি টাকা দিয়ে দিল। আচ্ছা, এই যে স্টক মার্কেটের বিনিয়োগকারী এই কোম্পানি টাকা দিল, এটার একটা নিয়ম আছে, নিয়ম কিভাবে টাকাটা সে দিবে। আচ্ছা, এটা হচ্ছে রেগুলেটরি রুলস, স্টক এক্সচেঞ্জ রুলস, যে টাকাটা একটা কোম্পানি কিভাবে মার্কেট থেকে নেয়। তার মানে হচ্ছে স্টক মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে ঝুঁকিপূর্ণ ব্যবসা কেনা বেচা করা হয়, যেখানে অনেক ঝুঁকি, যে এই ব্যবসা না চললে আপনার টাকাটা পুরোটাই লস। আচ্ছা, এখন এটা এটা যদি ব্যবসা চলবে কিনা এটা এটা কিভাবে বোঝা যাবে? বছর বছর তারা একটা রিপোর্ট দেয় যে আমার ব্যবসাতে এত% লাভ হয়েছে। এই যে যে পার্সেন্ট লাভ হইলো, যা টাকা দিছিল তারা ওই লাভের একটা পার্সেন্টেজ পায়, যেটা ডিভিডেন্ড বলা হয়, লাভাংশ, যে বছর শেষে লাভ পায়। আচ্ছা, এখন আমি বছর শেষে লাভ পাইলাম, কিংবা আমার লস হইতে পারে, লস হলে আপনার লসও নিতে হবে, যে আপনি যদি লস হয়ে যায় তাহলে আপনার লস নিতে হবে। আচ্ছা, এখন আমি যদি মনে করি যে শেয়ার মার্কেটে লাভ কিভাবে হচ্ছে, ধরেন আপনি 100 টাকা দিয়ে একটা শেয়ার কিনছেন, 100 টাকা দিয়ে কিনছেন। আচ্ছা, বছর শেষে ওই কোম্পানি, যে কোম্পানির আপনি টাকা দিছেন, সেই কোম্পানি আপনারে 100 টাকাতে 10 টাকা লাভ দিছে। তাহলে আপনার শেয়ারের কত হইলো? আপনি 100 টাকা দিচ্ছেন, কোম্পানি দিল 110 টাকা। 10 টাকা, তাহলে দামটা হলো 110 টাকা। আপনি যদি 100 টাকা করে শেয়ার কিনে থাকেন তাহলে আপনার 10 টাকা লাভ। তো স্টক মার্কেটে বেসিক ব্যাপার হচ্ছে এভাবে লাভ হয়, যে কোম্পানি যে টাকাটা দিচ্ছে এটাই আপনার লাভ। মাঝখানে যে মার্কেটে দাম ওঠানামা করে, এটা ফরেক্স মার্কেটেও করে, সেটা হচ্ছে স্টক মার্কেটের বেশিরভাগ ক্ষেত্রে ম্যানিপুলেশন। ইচ্ছা মতো কেউ দাম বাড়াচ্ছে, ইচ্ছা মতো কেউ কমাচ্ছে, যে এটা ম্যানিপুলেটেড, যে ইচ্ছা মতো একটা শেয়ারের দাম আপনার একদিনে 10%, পরের দিনে আরো 10%, এক মাসে ডবল হয়ে গেছে। এটা যে ম্যানিপুলেশন, কেউ একজন ইচ্ছে করে দাম বাড়াচ্ছে, কেউ একজন কমাচ্ছে, ম্যানিপুলেশন আবার রুলস আছে, এদিকে আনা যাবে না। তো এখন আপনি যদি কম্পেয়ার করেন যে আপনি কি স্টক মার্কেটে যাবেন না ফরেক্স মার্কেটে যাবেন, ফরেক্স মার্কেটে কোনো ম্যানিপুলেশন নাই, কেউ ম্যানিপুলেশন করতে পারবে না। আচ্ছা, এক। দুই নাম্বার হচ্ছে ফরেক্স মার্কেট এত বড়, এখানে আপনি কত টাকা ইনভেস্ট করবেন এটা কোনো ঘটনা না। কিন্তু স্টক মার্কেটে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট লিমিটেড, আপনি ইচ্ছা মতো ইনভেস্ট করতে পারবেন না, লিমিটেড ইনভেস্ট করতে পারবেন। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে ফরেক্স মার্কেট 24 ঘন্টা খোলা থাকে, আপনি আপনার সুবিধা মতো যে কোনো সময় এখানে ট্রেড করতে পারবেন। স্টক মার্কেট 4 ঘন্টা খোলা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে 4 ঘন্টা। আপনার সুবিধা মতো স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারবেন না। আচ্ছা, তো আমরা স্টক মার্কেট নিয়ে কথা বলবো না। তো স্টক মার্কেটের রিস্ক হচ্ছে দুইটা ফ্যাক্টর। একটা মার্কেট ম্যানিপুলেশন হয়, ইচ্ছা মতো কি একজন দাম বাড়ায়, আপনার হাতে শেয়ার ধরায় দেবো, ওটার কোনো ভ্যালুই নাই। হয়তো আপনি 110 টাকাতে শেয়ার কিনেছেন কিন্তু ওটার কোনো মূল্য নাই। তার মানে এটা একটা রিস্কি জায়গা, স্টক মার্কেটে ম্যানিপুলেশন হয় এবং এটা রিস্কি। ফরেক্স মার্কেটে ম্যানিপুলেশন করা সম্ভব না। 24 ঘন্টা আপনার ইচ্ছা মতো আপনি ট্রেড করতে পারেন, আপনার সময় মতো আপনি যে কোনো পরিমাণ টাকা ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আমাদের আজকের কোর্সের বিষয় হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রেডিং কিংবা ফরেক্স ট্রেডিং। আমরা ফরেক্স ট্রেডিং নিয়ে কথা বলবো। তো এখন আমরা মেইন স্লাইডে চলে যাব, যে ফিনান্সিয়াল ট্রেডিং হচ্ছে ফরেন কারেন্সি ট্রেডিং, এর সংক্ষিপ্ত হচ্ছে ফরেক্স ট্রেডিং বা স্পট ট্রেডিং। আচ্ছা, তো এটা আমরা গল্পের ছলে শিখলাম যে ফরেক্স মার্কেটে মুদ্রা কেনা বেচা হয়, বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা হয়। আচ্ছা, আয় করা যায় ফরেক্স মার্কেটে, আয় কিভাবে এটা আমরা একটু জানছি। আচ্ছা, আচ্ছা, এটা এটা আমরা জানছি এখানে।
কোর্সে যা আছে এটা জানছি। আচ্ছা, ফিনান্সিয়াল মার্কেট কি? আচ্ছা, ফিনান্সিয়াল মার্কেট এখানে আছে। আমি যে ফরেক্স এর কথা বলি, ফরেক্স এর মধ্যে আছে মুদ্রা, কমোডিটিস মানে হচ্ছে সোনা, রূপা, ধান, চাল, ইন্ডেক্সও ট্রেড করা যাবে, মেটাল ট্রেড করা যাবে। মেটাল বলতে হচ্ছে আপনার আয়রন আছে, কপার আছে, ক্রিপ্টো ট্রেড করা যাবে। আচ্ছা, কিছু কিছু ফরেক্স ব্রোকারে স্টকও ট্রেড করা যায়, এটা শেয়ার মার্কেটে যেটা করা যায়, স্টকও ট্রেড করা যায় কিছু কিছু ব্রোকারে। আচ্ছা, এইটা আমাদের হলো যে হ্যাঁ, ফিনান্সিয়াল মার্কেটে কি কি ট্রেড করা যাবে ফরেক্স মার্কেটে। আচ্ছা, এখন যদি আপনি স্টক এক্সচেঞ্জ এবং অন্যান্য মার্কেটের সাথে ফরেক্স এর তুলনা করেন, যে আপনি যদি দেখেন যে লন্ডন স্টক এক্সচেঞ্জ সবচেয়ে বড় হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের প্রতিদিনের ট্রেডিং ভলিউম হচ্ছে 22.4 বিলিয়ন। আচ্ছা, 22.4 বিলিয়ন, এবং ফরেক্স মার্কেট হচ্ছে 6.6 ট্রিলিয়ন। প্রায় কত গুণ হইতে পারে এটা আপনি হিসাব করবেন, যে এই মার্কেটটা লিমিটেড, এটা একটা ছোট মার্কেট, কিন্তু ফরেক্স মার্কেট হচ্ছে আনলিমিটেড, এখানে কোনো লিমিট নাই, এটা আনলিমিটেড একটা জায়গা। আচ্ছা, আর আরেকটা বিষয় নিয়ে বলি, যে যে জিনিসটা আনলিমিটেড, যেটার কোনো লিমিট নাই, লাভের কোনো লিমিট নাই, প্রফিটের কোনো লিমিট নাই, সেখানে প্রফিট করতে হলে আপনার নলেজ লাগবে, আনলিমিটেড নলেজ লাগবে। আচ্ছা, আপনার নলেজ ছাড়া আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন না। আচ্ছা, এখন নলেজটা কতটুকু লাগবে এইটা, আমি যে নলেজটা নিব এটা কতটুকু নিব, এই জন্য আপনার গাইডলাইন দরকার, যে আমার নলেজটা কতটুকু দরকার। আমি কি সারা জীবন শিখতে থাকবো নাকি? তাহলে আমি লাভ করবো কখন? যে আপনার একটা গাইডলাইন লাগবে, যে আমি নলেজটা কতটুকু নিলে আমি লাভটা আনলিমিটেড করতে পারবো। আমি সারা জীবন যদি নলেজ নিতেই থাকি, আমি কবে ট্রেড করবো কিংবা লাভ করবো কখন? তো এই জন্য আপনার গাইডলাইন দরকার, যে যাদের মার্কেটে এক্সপিরিয়েন্স আছে, যারা মার্কেটে অনেক দিন ধরে আছে, তাদের কাছ থেকে আমি শিখতে হবে যে আমার নলেজটা কতটুকু দরকার আমার লাভ করার জন্য। আর ব্যবসাটা একদিন আপনি বড় করতে পারবেন না, আস্তে আস্তে নলেজ শিখবেন, আস্তে আস্তে ব্যবসা বড় হবে, একদিনে ব্যবসা বড় করা যাবে না। কারণ নলেজ যদি না থাকে, যে ফরেক্স মানে এত বড় একটা জায়গা, আপনি নলেজ না হলে এখানে আপনি হারায় যাবেন। আচ্ছা, কিভাবে ফিনান্সিয়াল মার্কেট থেকে আয় করা সম্ভব? আচ্ছা, ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে আপনি ঝুঁকি রয়েছে 100%। আচ্ছা, ঝুঁকি বলতে নলেজ নাই, আপনি নলেজ ছাড়া আপনি ব্যবসা করতে চাচ্ছেন, এটা হচ্ছে ঝুঁকি। ধরেন আপনি $100 ইনভেস্ট করছেন। আচ্ছা, আপনার লস হলে $100 হবে। আচ্ছা, $1000, আচ্ছা $1000 হবে। $1,00,000 বা আনলিমিটেড আয় করার সুযোগ পাবে না, এটা সত্য। আচ্ছা, আপনি এখানে বলা হচ্ছে যে $1000 ইনভেস্ট করে আপনি আনলিমিটেড, আমি যেটা আগে বললাম, যে আপনি 1,00,000, 2,00,000, 3,00,000, 5,00,000 যত ইচ্ছে ইনকাম করতে পারবেন। ফরেক্স মার্কেটে এটা কোনো লিমিটেশন নাই যে আপনি কত ইনকাম করবেন। কিন্তু স্টক মার্কেটে লিমিটেশন আছে, যে আপনি এত বেশি ইনকাম করতে পারবেন না কিংবা এত বেশি ইনভেস্ট করতে পারবেন না। আচ্ছা, বিভিন্ন দেশের মুদ্রা সর্বদাই পরিবর্তনশীল। আপনি মিডিয়ায় দেখে থাকবেন যে কখনো কখনো ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আর কখনো কখনো টাকা ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, যে কখনো কখনো ডলারের দাম বেড়ে যায়, কখনো কখনো টাকার দাম বেড়ে যায়। যে শক্তিশালী হচ্ছে বলতে টাকার দাম বেড়ে যাচ্ছে, ডলারের দাম কমে যাচ্ছে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরীতে হয়। এইটা শুধু ডলার না, এখানে অনেক ধরনের পেয়ার আছে। আপনি দেখবেন ডলার, পাউন্ড, জাপানিজ ইয়েন আছে। সব দেশের আপনার টাকার সাথে ফরেক্স এক্সচেঞ্জ হয়। ইউরো আছে। আপনার যদি ডলার কেনা-বেচা কেনার থাকে ডলারের বিপরীতে, আচ্ছা এইটা আপনার বিষয়টা হচ্ছে যে আপনি $1,000 দিয়ে 1,00,000, $2,00,000 ইনকাম করতে পারবেন। কিভাবে পারবেন? যখন ডলারের দাম কম থাকে তখন আপনার কিনতে হবে, বেশি থাকলে বিক্রি করে দিতে হবে। ডলার হোক, পাউন্ড হোক, যেকোনোই হোক। যেকোনো কারেন্সি, এটা কারেন্সি। আচ্ছা, এখানে ফিন্যান্সিয়াল মার্কেটে কি ট্রেড হয় বা কিভাবে ট্রেড হয়? আচ্ছা, এতক্ষণে আপনারা সবাই কি জেনেছেন যে ফরেক্স বা ফিন্যান্সিয়াল মার্কেট লেনদেন হয় বৈদেশিক মুদ্রা বা কারেন্সি। আচ্ছা, বৈদেশিক মুদ্রা ছাড়া ফরেক্স মার্কেটের রেগুলেটেড ব্রোকার হাউসের মাধ্যমে সোনা, রূপা, আন্তর্জাতিক স্টক, ক্রিপ্টো, ইটিএফ ইত্যাদি বিক্রি হয়। কিভাবে ট্রেড হয়? অন্যান্য ফিন্যান্সিয়াল মার্কেটের তুলনায় এই মার্কেটে ভিন্ন রকমের ভিন্ন কারণ এই মার্কেট কোনো ফিজিক্যাল অবস্থায় নেই। আচ্ছা, এই মার্কেট সমস্ত লেনদেন ব্যাংক, বড় বড় প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, ব্যবসায়ের মাধ্যমে ফোন, ইলেকট্রনিক্স কমিউনিকেশন নেটওয়ার্ক, অনলাইন প্ল্যাটফর্ম ইত্যাদির মাধ্যমে পরিচালিত হয়। আচ্ছা,
ফরেক্স ট্রেডিং এর পুরা সিস্টেমটাই অনলাইন ভিত্তিক। এখানে কোনো ফিজিক্যাল ব্যাপার নাই। যে আপনি কোথাও ফিজিক্যালি গিয়ে কিনবেন এটা কোনো বিষয় না। যেমন আপনি শেয়ার মার্কেটে ফিজিক্যালি গিয়ে কিনতে পারেন, ব্রোকার হাউসে কিনতে পারেন। কিন্তু এখানে ফিজিক্যালি কেনার কোনো অপশন না। আপনার অনলাইনে কিনতে হবে। যেটা আমরা MT5 যে নেক্সট ক্লাসে আমরা জানবো যে আমরা কিভাবে ফরেক্স এর পেয়ার গুলা কিংবা কারেন্সি গুলা কেনা বেচা করবো MT5 সফটওয়্যারের মাধ্যমে। তো এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো আরকি। আচ্ছা, ফরেক্স ট্রেডিং কবে থেকে শুরু হইছে? ইতিহাস যে ফরেক্স ট্রেডিং কবে থেকে শুরু হইছে? আচ্ছা, ফরেক্স ট্রেডিং আগে রিটেল ট্রেডার কিংবা সাধারণ পাবলিকের জন্য উন্মুক্ত ছিল না। এটা উন্মুক্ত হয়েছে ১৯৭১ সালে। আচ্ছা। তো ফরেক্স কিংবা কারেন্সি এক্সচেঞ্জ এর আগে যেভাবে আপনার এক্সচেঞ্জ হতো যে একটা টাকার দাম বা কারেন্সির দাম কেমন হবে এইটা গোল্ডের দামের উপর কিংবা গোল্ডের দামের উপরে নির্ধারিত হইতো, যেটা ১৮৭৬ সালে ডেভেলপ করা হয় যে গোল্ডের সাথে ওই দেশের কারেন্সি ওই দেশের কাছে কত গোল্ড আছে তার উপর ডিপেন্ড করবে তার কারেন্সির ভ্যালু বাড়বে না কমবে। আচ্ছা, এইটা এইটা হচ্ছে ১৯৭১ সালে এটা তুলে দেওয়া হয় যে না, যেভাবে কারেন্সি দাম বাড়ে কিংবা কমে গোল্ডের উপর ভিত্তি করে এটা তুলে দেওয়া হয়েছিল ৭১ সালে। তারপর থেকে ফরেক্স এর একটা আমূল পরিবর্তন হয়ে গেছে এবং সবাই এখানে ট্রেড করতে পারে। আগে সবার জন্য উন্মুক্ত ছিল না। ৭১ সালের আগে সবার জন্য উন্মুক্ত ছিল না। আচ্ছা। ৭৩ সালের দিকে উন্নত দেশগুলো ফ্রি ফ্লোটিং হয়ে যায়। ফ্রি ফ্লোটিং মানে এখানে যে কেউ ট্রেড করতে পারবে। ৭৩ সাল পর্যন্ত সবার জন্য এটা যে কেউ ট্রেড করতে পারবে। এটা ওপেন হয়ে গেছে। আচ্ছা। তারপরে ১৯৯০ সালের দিকে আপনার এই ইন্টারনেটের ডেভেলপমেন্টের জন্য এবং আপনার টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য ১৯৯০ সালে এটা মডার্ন হয়ে গেছে। যে মডার্ন, আধুনিক। যে আপনি এক ক্লিকেই কেনাবেচা করে ফেলতে পারবেন। মানে ইউজার ফ্রেন্ডলি যে এটা কঠিন কোনো বিষয় না। আচ্ছা, ফরেক্স ট্রেডিং করার সুবিধা। যেকোনো জায়গা থেকে ট্রেড করতে পারবেন। পৃথিবীর যেকোনো জায়গা থেকে ট্রেড করা যায়। আচ্ছা, আপনি শেখার জন্য ডেমো ট্রেড করতে পারবেন। মার্কেট সেম থাকবে। আপনি ভার্চুয়াল মানি দিয়ে ডেমো ট্রেড করতে পারবেন। মার্কেটে এটা এত বড় একটা মার্কেট, এখানে কখনোই ম্যানিপুলেশন করা সম্ভব না। ম্যানিপুলেশন কেউ করতে পারবে না। আচ্ছা, লেভারেজ ও মার্জিন লোন সুবিধা। লেভারেজ মানে হচ্ছে আপনি যদি খুব ভালো ব্যবসা বোঝেন, মানে আপনার নলেজ থাকে, আপনি $১০০ দিয়ে আপনি ধরেন $১০০ দিয়েছেন। ব্রোকারে $১০০ দিয়েছেন। ব্রোকার আবার আপনারে লেভারেজ মার্জিন দিবে। তার মানে আপনি যদি $১০০ দেন ব্রোকারে, ব্রোকার আপনারে ২০০০ গুণ টাকা দিবে। তার মানে আপনি যদি ব্যবসাটা জানেন তাহলে আপনি টাকা আপনার দরকার হবে না। কম টাকাতে আপনি অনেক টাকার ব্যবসা করতে পারবেন। এরকম সুবিধা কোথাও নাই। পৃথিবীর অন্য কোনো ব্যবসাতে নাই যে আপনার কাছে ৳১০০ আছে, আপনি খুব ভালো ব্যবসা পারেন, অন্য কেউ আপনারে এই ২০০০ গুণ লোন দিবে এবং আপনি লাভ করলে লাভটা আপনার। যদি আপনি লাভ করতে পারেন লাভটা আপনার। এরকম কোনো সুবিধা পৃথিবীর অন্য কোনো ব্যবসাতে নাই যেটা ফরেক্সে আমরা দেখি। আচ্ছা, ফিন্যান্সিয়াল ট্রেড কেন করবেন? কিংবা ফরেক্স ট্রেড আপনি কেন করবেন? যেটা আমরা বললাম যে ফিন্যান্সিয়াল বিজনেস বা ফরেক্স ব্যবসার বৈশিষ্ট্য কি এবং কেন করবেন? এতে কোনো ক্লিয়ারিং ফি, আচ্ছা, এখানে কোনো ফিস নাই। যে সরকারি কোনো ফিস নাই, ব্রোকারেজের কোনো এক্সট্রা কোনো ফিস নাই। মার্কেট লেনদেনের মধ্যে কোনো মধ্যস্থতাকারী নাই। আচ্ছা, লেনদেনের মধ্যে মধ্যস্থতাকারী নাই কারণ হচ্ছে আপনি যখন কোনো কারেন্সি বিক্রি করবেন কিংবা কিনবেন, এটা ডাইরেক্ট হচ্ছে ব্যাংকের মাধ্যমে হবে। এর মাঝখানে অন্য কোনো পাবলিক থাকবে না। আচ্ছা, এখানে রিটেল ট্রান্সেকশন কস্ট অনেক কম। মানে খরচটা অনেক কম। ট্রানজেকশন ফি। সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা মার্কেট খোলা থাকবে। মার্কেট এত বড় যে সেন্ট্রাল ব্যাংকেরও ক্ষমতা নেই মার্কেট নিয়ন্ত্রণ করার। আচ্ছা, মার্কেট নিয়ন্ত্রণ ম্যানিপুলেশন করা সম্ভব না। এটা তো আগেই বললাম। লেভারেজের সুবিধা আছে, মার্কেটে তারল্য বিদ্যমান যে হ্যাঁ, লেভারেজ কিংবা লোন পাবেন আপনি, যেটা অন্য কোনো ব্যবসা আপনি খুঁজে পাবেন না। আচ্ছা, নতুন ও কম পুঁজি ট্রেডারদের মাইক্রো মিনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। হ্যাঁ, যাদের ইনভেস্টমেন্ট কম, যে না আমার ইনভেস্টমেন্ট অনেক কম, তারা ব্যবসা করতে শুরু করতে পারবেন যে $১০ দিয়ে করা যাবে। আচ্ছা,
অ্যাকাউন্ট খোলা, সফটওয়্যার, পরামর্শ, সাহায্য সবকিছু সহজলভ্য তার জন্য কোনো ফি দিতে হবে না। যে আমরা যে MT5 সফটওয়্যার ইউজ করব এটা ফ্রি। এর জন্য আপনার কোনো টাকা দিতে হবে না। আচ্ছা, ফিন্যান্সিয়াল ট্রেডিং শুরু করার জন্য কি দরকার? আচ্ছা, একটা আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ দরকার হবে। ট্যাব কিংবা স্মার্টফোন দিলে হলেই হয়ে যাবে। একটা ভালো ইন্টারনেট লাগবে। আচ্ছা, আর আপনি ডিপোজিটের জন্যে আপনার কারেন্সি লাগবে। যে আপনি যে ডিপোজিট করবেন কিভাবে নেটলার স্কিল, পারফেক্ট মানি, বাইন্যান্স যে ডিপোজিট করার জন্য আপনার কারেন্সি লাগবে। এবং একটা রেগুলেটেড ব্রোকার। রেগুলেটেড ব্রোকার মানে যেই ব্রোকারে আপনার সবকিছু সুবিধা যে ট্রেড করার জন্য আপনার যা সুযোগ সুবিধা দরকার, সবগুলা সুযোগ সুবিধা আপনি পাবেন। এরকম একটা রেগুলেটেড ব্রোকার। যেমন ওয়ান রয়্যালের স্পন্সরে আমরা ক্লাসটা নিচ্ছি। যে এটা একটা রেগুলেটেড ব্রোকার যে আপনি সব সুবিধা সুবিধা পাবেন। যে যে অন্য কোনো ব্রোকার হয়তোবা এই সুযোগটা পাবেন না। আচ্ছা, ডিপোজিট এবং উইথড্র যে আপনি যে টাকা জমা দিলেন ট্রেড করার জন্য, আপনি যদি প্রফিট করেন তাহলে আপনি উইথড্র করতে পারবেন। যে হ্যাঁ, আপনি যেভাবে ডিপোজিট করেছেন সেভাবে উইথড্র করতে হবে। আচ্ছা, ফিন্যান্সিয়াল ট্রেডিং এর মুদ্রা ও মুদ্রার প্রকারভেদ। এখানে একটা বিষয়, ফরেক্স মার্কেটে শক্তিশালী কিছু মুদ্রা কেনাবেচা হয়। কারেন্সির চিহ্ন ৩ অক্ষরের হয়ে থাকে, যাদের প্রথম ২ টি দেশের নাম নির্দেশ করে এবং তৃতীয় সেই দেশের কারেন্সির নাম নির্দেশ করে। আচ্ছা, আপনার এটা হচ্ছে সিম্বল। যেমন অস্ট্রেলিয়ান ডলারের সিম্বল হচ্ছে AUD USD। আচ্ছা, ক্যানাডিয়ান ডলার এর সিম্বল হইতেছে CAD। CHF সুইজারল্যান্ডের ফ্র্যাঙ্কের কারেন্সির নাম ফ্র্যাঙ্ক। এর সিম্বল হচ্ছে আপনি ফরেক্স ট্রেড করতে যান CHF। ইউরো জোনের যতগুলো আছে, ইউরো যেগুলো আছে, ইউরোর সিম্বল হচ্ছে আপনি ফরেক্সে ট্রেড করলে এরকম দেখবেন ইউরো। কারেন্সির নাম হচ্ছে ইউরো। GBP হচ্ছে লন্ডন কিংবা গ্রেট ব্রিটেনের কারেন্সি। আচ্ছা, যেমন বাংলাদেশে যদি কারেন্সি থাকতো, যদিও ফরেক্সে বাংলাদেশের পেয়ার নাই, ফরেক্স ব্রোকার থাকে না বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে দেখতেন এখানে লেখা থাকবে সিম্বলের জায়গায় BDT লেখা থাকতো, কান্ট্রি জায়গায় লাগতো বাংলাদেশ, কারেন্সি লেখা থাকতো টাকা। যেমন এখানে লেখা আছে ডলার। আচ্ছা, ইউএসডি যদি আপনি ফরেক্সে দেখেন, ইউএসডি মানে আমেরিকান ডলার, নাম হচ্ছে আমেরিকান ডলার। ফরেক্সে সিম্বল হচ্ছে ইউএসডি। আচ্ছা, নিকনেম মানে হচ্ছে আপনি যদি আমেরিকাতে যান, আপনি যদি বলেন যে ভাই আমার কাছে $1 আছে, সে কিন্তু বুঝবে না যে আপনার কাছে কি আছে। আমেরিকাতে ডলারে বলে বাস্ক। যে আপনি যদি বলেন আমার কাছে 1 বাস্ক আছে, তাহলে বুঝবে আপনার কাছে $1 আছে। তো নিকনেম মানে হচ্ছে দেশীয় প্রচলিত ওই দেশে ডলারে লোকালি কিভাবে কিভাবে মানে বলে। যে আমেরিকাতে বললে ডলারে বলে বাস্ক। যে আমার কাছে 1 বাস্ক আছে, মানে আমার কাছে $1 আছে, যে এটা লোকাল নেম। যেমন আপনার নিউজিল্যান্ডে বলে কিজি, যে আমার কাছে 1 কেজি আছে। এটা লোকাল পাবলিক বলে আর কি, যেটা নিকনেম বলা হচ্ছে। কিন্তু ইন্টারন্যাশনালি ডলার আপনার বাস্করে বলা হয় ডলার। ফরেক্সে এটার সিম্বল হচ্ছে ইউএসডি। নিউজিল্যান্ডে ইন্টারন্যাশনালি বলা হয় নিউজিল্যান্ড ডলার, যার সিম্বল হচ্ছে NZD। এবং এর লোকাল নেম হচ্ছে কিজি। আচ্ছা, যেমন আপনার লন্ডনের কথা যদি বলেন, লন্ডনের কারেন্সির নাম হচ্ছে পাউন্ড, ইন্টারন্যাশনাল নাম পাউন্ড। সিম্বল হচ্ছে আপনার ফরেক্সে GBP, কিন্তু নিকনেম হচ্ছে কেবল। তারা পাউন্ডে কেবল বলে, লোকাল নেম, যে আমার কাছে 1 কেবল আছে। যেমন বাংলাদেশে যদি বলেন যে বাংলাদেশে কি বলে, বাংলাদেশের লোকাল নেম কি টাকা, তাই না? বাংলাদেশের লোকাল নেম টাকা, কিন্তু ইন্টারন্যাশনালি নাম হচ্ছে BDT। ইন্টারন্যাশনাল কিন্তু BDT, কিন্তু আমরা বলছি টাকা লোকাল। তো এরকম তো সিম্বল হচ্ছে ফরেক্সে ট্রেড করার জন্য আপনি এই সিম্বল গুলো পাবেন। আর ইন্টারন্যাশনালি এই কারেন্সির নামগুলো এরকম, আর লোকাল নাম হচ্ছে এরকম। আচ্ছা, ফিনান্সিয়াল ট্রেডিং এর মুদ্রা ও মুদ্রার প্রকারভেদ। আচ্ছা, ফিনান্সিয়াল ট্রেডিং এ ফরেক্স কারেন্সি এর ট্রেড করা হয় পেয়ারে, জোড়া জোড়া ট্রেড হবে। আচ্ছা, জোড়া জোড়া কিরকম আমি একটু বলে নেই। যেমন
এখানে যদি আপনি ধরেন জোড়াটা কি হবে, পেয়ার যদি আমি ধরি ইউরো ইউএসডি, এরকম করে ট্রেড হবে। আচ্ছা, ধরেন এখানে একটা ভ্যালু আছে 1.1112 এরকম একটা ভ্যালু আছে। তার মানে হচ্ছে আপনি যদি এখানে দেখবেন ফরেক্সে থাকবে, আমরা দেখবো পরে, বাই সেল থাকে, যে আপনি কি বাই করবেন না সেল করবেন। আচ্ছা, আপনি যদি বাই করেন তাহলে আপনি এই সামনের এই স্যাম্বলটা বাই করতেছেন, আপনি ইউরো বাই করতেছেন। আচ্ছা, আপনি যদি সেল করেন তাহলে আপনি বাই করতেছেন ইউএসডি। তো এটা আমরা পরে শিখবো, যেহেতু এটা একটা ফার্স্ট ক্লাস। তো বেসিক্যালি ফরেক্সে পেয়ার হিসাবে ট্রেড করা হয়, কিংবা পেয়ার হিসাবে লেনদেন করা হয়, যে একটার সাথে আর একটা তুলনা করে লেনদেন করা হয়, এটা পেয়ার বলা হচ্ছে। যেমন পেয়ার আবার তিন রকমের: মেজর কারেন্সি পেয়ার, ক্রস কারেন্সি পেয়ার, এক্সোটিক পেয়ার। আচ্ছা, মেজর কারেন্সি পেয়ার বা প্রধান মুদ্রা জোড়া। মেজর কারেন্সি পেয়ার বা প্রধান মুদ্রা জোড়ার বৈশিষ্ট্য হলো মার্কিন ডলার থাকবে। তো মেজর কারেন্সি পেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমেই দেখবেন যে পেয়ারের সাথে ইউএসডি থাকবে, মার্কিন ডলার থাকবে, এগুলো মেজর। আচ্ছা, মেজর কারেন্সি পেয়ার প্রধান বৈশিষ্ট্যগুলো দেশ ও ফরেক্স ভাষায় তালিকার নিচে দেওয়া হইলো। আচ্ছা, এখানে দেওয়া হয়েছে যে এই পেয়ারের কোন দেশের কারেন্সি, এটাকে কিভাবে বলা হয়, যে এফএক্স কে কিভাবে বলা হয়। তো এখানে দেওয়া আছে যে মেজর, ক্রস, এক্সোটিক কারেন্সি গুলা কিরকম। আচ্ছা, যে ক্রস কারেন্সি পেয়ার, মার্কিন ডলার ছাড়া যে ইউএসডি নাই, যেসব সাথে ইউএসডি নাই সেগুলা, মার্কিন ডলার ছাড়া প্রধান কারেন্সি বা যে জোর ক্রস হয় সেগুলোকে মাইনর কারেন্সি পেয়ার বা গৌণ মুদ্রা যারা বলে, এদেরকে ক্রস কারেন্সি পেয়ার বলা হয়। সবচেয়ে জনপ্রিয় ক্রস কারেন্সি পেয়ার হচ্ছে ইউরো ক্রস, পাউন্ড ক্রস, ইয়েন ক্রস। আচ্ছা, তার মানে হচ্ছে ইউরোর সাথে অন্য কারো যদি পেয়ার থাকে, যেমন ইউরোর সাথে জিবিপি, ইউরোর সাথে সিএইচএফ, ইউরোর সাথে ক্যাড, এগুলো হচ্ছে ক্রস ইউরো ইউরো। তারপরে আপনার জেপিওর সাথে যদি ইউএসডি না থাকে, যদি ইউএসডি থাকে তাহলে আপনার মেজর হয়ে যাবে, ইউএসডি থাকলে মেজর। আচ্ছা, ইউএসডি ছাড়া অন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে মাইনর। যেমন মাইনরের মধ্যে আপনার ক্রস হইতেছে ইউরোর সাথে জিবিপির সাথে এওডি। তো এখানে মেজর মানে হচ্ছে যে ফরেক্স মার্কেটে ইউএসডি হচ্ছে সবচেয়ে বেশি লেনদেন হয়, ইউএসডি পেয়ার গুলা। কারণ হচ্ছে সারা পৃথিবীতে ইউএসডি হচ্ছে আপনার রিজার্ভ কারেন্সি। আচ্ছা, এক্সোটিক পেয়ারটা হচ্ছে মেজর কারেন্সির সাথে কম শক্তিশালী, যেসব দেশের দেশ বেশি একটা শক্তিশালী না, বা ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে কারেন্সি, পেয়ার বা জোড়া হয়, তাদেরকে এক্সোটিক মুদ্রা বলে। পেয়ার বানানোর ক্ষেত্রে মেজর কারেন্সি হিসাবে ইউএসডি, মেজর কারেন্সিতে ইউএসডি থাকবে, এই ধরনের পেয়ারে বেশি ট্রেড হয়। এ ধরনের পেয়ারে সাধারণত বেশি ট্রেড হয় না। আচ্ছা, আচ্ছা, এক্সোটিকের যদিও ইউএসডি আছে, যেমন হংকং ডলার যদিও ইউএসডি আছে, কিন্তু এদের মুভমেন্ট এত স্লো যে এখানে খুব বেশি ট্রেড হচ্ছে না, যদিও ইউএসডি আছে। কিন্তু এগুলার মুভমেন্ট অনেক স্লো। স্লো কেন? স্লো হওয়ার কারণ হচ্ছে এখানে মানুষ খুব বেশি ট্রেড করে না এক্সোটিকে, এই জন্য স্লো। আচ্ছা, ফিনান্সিয়াল মার্কেটের কোটেশন। কোটেশন হচ্ছে যে ইউরো এবং ইউএসডি যদি আপনি ধরেন, তো বেস কারেন্সি ইউরো হবে পেয়ারে, যে বেস কারেন্সি আপনার ইউরো হবে, কোটেশন হবে ইউএসডি, যেটা দাম থাকবে। যেমন আপনি এখানে দেখেন ইউরো ইউএসডি ইকুয়াল টু 1.09456। তো এই দামটা কিন্তু ডলারের, ইউএসডির, ইউএসডি মানে ডলারের, এই দামটা কিন্তু ডলারের, এইটা দাম ডলার, এটাই বলে কোট কোট। আচ্ছা, তাহলে ইউরোর দাম কোনটা? ইউরোর দাম হচ্ছে এই সামনে, আপনি ধরে নেবেন যে সামনে হচ্ছে ওয়ান, তার মানে 1 ইউরো সমান এত ইউএসডি, এই দামটা ইউএসডির। ফরেক্স ট্রেডিং একটি ট্রেডে একটি কারেন্সি কিনতে হয় এবং একটি কারেন্সি বিক্রি করতে হয়। হ্যাঁ, যে ফরেক্সে যদি আপনি ইউরো কিনতে চান তার মানে আপনি ইউএসডি সেল করতেছেন। আবার যখন আপনি ইউএসডি কিনবেন তার মানে আপনি ইউরো সেল করতেছেন। এক্সচেঞ্জ রেট ও কারেন্সি পেয়ার একটা নির্দিষ্ট ফরম্যাটে লেখা হয়, একে ফরেক্স কোটেশন বলে, যেটা আমরা বললাম যে এই দামটা আসলে
ইউএসডির। ইউরোর দাম হচ্ছে আপনি ধরে নেবেন যে 1, যে এখানে 1 আছে আর এই দামটা হচ্ছে ইউএসডির। আচ্ছা, আস্ক এবং বিট প্রাইস। ফরেক্স ট্রেডিং সফটওয়্যার ব্যবহার করার সময় দেখবেন কোটেশনে 2টি কারেন্সি মূল্য দেওয়া থাকে, যে হ্যাঁ 2টা আপনার দাম, 2টা মূল্য 2টা দেওয়া নাই, মূল্য কিন্তু একটাই দেওয়া, কিন্তু পার্থক্য আছে, 2টা মূল্যের মধ্যে একটা পার্থক্য আছে। তাদের বিড এবং আস্ক প্রাইস বলে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিডের মূল্য আস্কের মূল্য হচ্ছে কম হয়, অর্থাৎ বিড ছোট এবং আস্ক বড়। বিড হচ্ছে এমন একটি মূল্য যে দামে ব্রোকার কোড কারেন্সির পরিবর্তে বেস কারেন্সি কিনতে চায়, অর্থাৎ সেল করার জন্য বিড হলো সবচেয়ে ভালো মূল্য। আছে তো বিড বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি সেল করতে চান তো বিড প্রাইসে সেল করতে হবে, আর যদি আপনি কিনতে চান তাহলে আস্ক প্রাইসে কিনতে হবে। সেলের জন্য বিড প্রাইস এবং কেনার জন্য আস্ক প্রাইস, দুইটা থাকে এবং দুইটার মধ্যে একটা পার্থক্য থাকে যেটা হলো স্প্রেড বলা হয়। আচ্ছা, স্প্রেড, স্প্রেড ও আস্ক প্রাইসের মধ্যে পার্থক্য থাকে স্প্রেড বলা হয়, মানে দুইটার মধ্যে পার্থক্য এটা স্প্রেড। আচ্ছা, আপনি একটি ট্রেড ওপেন করলে দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি, কমিশন বা চার্জ হিসেবে নাই। আচ্ছা, বিড এবং আস্কের মধ্যে যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা হচ্ছে কমিশন, যে আপনি একটা ট্রেড ওপেন করলে একটু লস দেখাবে, কারণ এই কমিশনটা ব্রোকার কেটে নেবে আপনার কাছ থেকে। পিপস এবং পিপেটিস। আচ্ছা, এখন আপনি ধরেন পিপস কোনটা, যে আপনি পেয়ার নিছেন ইউরো ইউএসডি, লাস্টের যে ডিজিটটা এটা পয়েন্ট বা পিপি, পিপটস, পয়েন্ট বা পিপট, লাস্টের যে ডিজিটটা এটা। আচ্ছা, আর লাস্টের পরে যে ডিজিটটা এটা হচ্ছে পিপস। তো বেশিরভাগ ক্ষেত্রে ফরেক্সে প্রফিট এবং লস আমরা হিসাব করি পিপসে, কিংবা আপনি পয়েন্টসে করতে পারেন, পয়েন্টস বা পিপেটসে করতে পারেন। তো 10 পয়েন্টে 1 পিপস, যেখানে যে লেখা আছে 10 পয়েন্টে 1 পিপস। লেভারেজ ও মার্জিন লোন। আচ্ছা, এটা এটা নিয়ে আমরা বলছি যে আপনি যদি $100 জমা দেন এবং আপনি যদি লেভারেজ নেন 200, আচ্ছা, তাহলে আপনি 200 গুণ পর্যন্ত ট্রেড করার, 200 গুণ পর্যন্ত ট্রেড করতে পারবেন। মানে আপনার প্রফিট হবে $100 যে প্রফিট হইতো, আপনি যদি লেভারেজ 200 নেন তাহলে তার 200 গুণ। তার মানে আপনি যদি $1 প্রফিট হইতো $100 দিয়ে, আপনি যদি 200 লেভারেজ নেন তাহলে আপনার প্রফিট হবে কত, $200 প্রফিট হবে। তো লেভারেজের সুবিধা হচ্ছে এইটা, যে আপনি যদি ভালো নলেজ থাকে ব্যবসা করার, তাহলে আপনি কম টাকাতে বেশি লাভ করতে পারবেন যদি আপনার নলেজ থাকে। সেটাই হচ্ছে লেভারেজ কিংবা মার্জিন, যে আপনি ব্রোকার আপনার দিবে যে হ্যাঁ আপনি যদি ব্যবসা করতে পারেন আপনি আপনি নিতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা ফরেক্সে টার্মিনালে, যে হ্যাঁ আমরা তো বুঝলাম যে আমি MT5-এ আমি ব্যবসা কিভাবে করব, কিভাবে লস হয়, কমিশন কিভাবে দেয়। তারপর আমি করলাম কি, যে আমি কিভাবে কেনা হয়েছে অ্যানালাইসিসের জন্য আমাদের চার্ট দরকার। তো চার্ট হচ্ছে, চার্ট দেখে আমরা বাই সেল করি, অ্যানালাইসিস করি। সে 3 রকমের: বার চার্ট, লাইন চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট। যে এইটা হচ্ছে বার চার্ট, লাইন চার্ট, এটা ক্যান্ডেলস্টিক। আচ্ছা, লট বা ভলিউম। যে ফরেক্সে আপনার 3 ধরনের লট ইউজ করা হয়। যে আপনি যখন ট্রেডটা করবেন, যে আমি কত কত রিস্ক নিব মার্কেটে, কিংবা মার্কেটে কত প্রফিট নিব, এটা কিভাবে নিব। তো এইটা আমি যেভাবে প্রফিট এবং লস নিতে চাই, এটা লট বা ভলিউম। যে আমি কতটুকু কিনবো মার্কেটে, যে আমার কাছে $100 আছে, আমি কতটুকু মার্কেটে লস কিংবা প্রফিটের জন্য রিস্ক নিতে চাচ্ছি, এটা লটের হিসেবে হিসাব হবে। তো এখানে 3 ধরনের লট আছে: একটা স্ট্যান্ডার্ড লট, একটা হচ্ছে মিনি লট, একটা মাইক্রো লট। আচ্ছা, স্ট্যান্ডার্ড লটে কি হবে, এক স্ট্যান্ডার্ড লটে আপনার পার পিপস, যেটা আমরা বলছি যে পিপস, পার পিপসে $10 প্রফিট এবং লস হবে। 0.1 যদি আপনি নেন স্ট্যান্ডার্ড লটে, তাহলে আপনার পার পিপসে প্রফিট এবং লস হবে $1। আচ্ছা, আপনি যদি 0.01 স্ট্যান্ডার্ড লট নেন, তো তা পার পিপসে আপনার প্রফিট এবং লস হবে 10 সেন্ট, 10 সেন্ট প্রফিট এবং লস হবে। আচ্ছা, আপনি যদি 10 স্ট্যান্ডার্ড লট নেন, তাহলে আপনি প্রতি পিপসে $100 করে প্রফিট এবং লস হবে। তো প্রফিট এবং লসের হিসাবটা লট হিসাবে হয়, যে আপনি যে মার্কেটে ইনভেস্ট করছেন, ইনভেস্ট করার পরে মার্কেটে আপনি ট্রেড করবেন, তখন আপনার প্রফিট এবং লসের হিসাবটা লটের হিসাবে আসবে।
আচ্ছা, মিনি লটের ক্ষেত্রেও তাই, যে মিনি লটে হচ্ছে এক লটে $1, তার মানে স্ট্যান্ডার্ড লটের চেয়ে মিনি লটটা 10 গুণ ছোট। যেখানে এক স্ট্যান্ডার্ড $10 হচ্ছে, এখানে $1 হবে। তো মাইক্রো লটও তাই, মাইক্রো লট আবার হচ্ছে মিনি লটে 10 গুণ ছোট। তো এই হচ্ছে 3 ধরনের লট কিংবা 3 ধরনের পজিশন আপনি মার্কেটে, ফরেক্স মার্কেটে নিতে পারবেন। যে আপনি যখন শুরু করতেছেন, যেহেতু আপনি শুরু করতেছেন বোঝেন না, তো বেশিরভাগ ক্ষেত্রে সুবিধা হইতেছে মিনি লট দিয়ে শুরু করে, আমি যেটা মনে করি। অনেকে মাইক্রো লট দিয়ে শুরু করে, যে শুরু করে যে মাইক্রো লট নেয়। তো মিনি হচ্ছে মাঝামাঝি জায়গা, মাঝামাঝি থেকে শুরু করাই ভালো। তারপরে আবার বেশি দিন করা যাবে না, আপনি যখন এটা শিখে যাবেন, তো সবার টার্গেট থাকে স্ট্যান্ডার্ড লটে ট্রেড করা। এইটা আপনি যদি ফরেক্সে সাকসেসফুল হতে চান, ভালো করতে চান, তাহলে আপনার স্ট্যান্ডার্ড লটে ট্রেড করার যোগ্যতা অর্জন করতে হবে, আপনার স্ট্যান্ডার্ড লটে ট্রেড করতে হবে। এইগুলা মিনি লট এবং মাইক্রো লট হচ্ছে শেখার জন্য, এডুকেশন, যে আপনি শিখতেছেন, যেহেতু আপনি জানেন না মার্কেটে কিরকম করে প্রফিট এবং লস হয়। আচ্ছা, অ্যাকাউন্ট ওপেনিং, অ্যাকাউন্ট ওপেন করতে হবে কি লাগবে? আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ইমেল, মোবাইল নাম্বার লাগবে, অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তো সব ফরেক্স ব্রোকারে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয়, যে আপনার আইডি কার্ড লাগবে। আইডি কার্ড ছাড়া আপনি ভেরিফাই করতে পারবেন না। আচ্ছা, ব্যালেন্স, ইকুইটি, মার্জিন, ফি মার্জিন, মার্জিন লেভেল। ব্যালেন্স হচ্ছে আপনি যে টাকাটা জমা দিচ্ছেন, এটা আপনার ব্যালেন্স। ইকুইটি হইতেছে যে আপনি যখন ট্রেডে, ধরেন আপনি একটা ট্রেড হোল্ডে আছে, আপনার প্রফিট লস এখন আপনি ক্লোজ করেন নাই ট্রেডটা। আচ্ছা, যতক্ষণ না ট্রেড ক্লোজ করবে, এটা ইকুইটি দেখাবে, ইকুইটিতে যোগ হবে। এটা যখন আমরা MT5 ইউজ করা শিখবো, তখন দেখবো যে MT5 এ ব্যালেন্স অপশন আছে, ইকুইটি একটা অপশন আছে। ব্যালেন্স মানে আপনি যখন ট্রেডটা ক্লোজ করে দিচ্ছেন, তখন যে লাভ এবং লস সেটা ব্যালেন্সে দেখাবে। যখন আপনি একটা ট্রেড ক্লোজ করবেন না, যে লাভ হোক আর লসই হোক, এটা ইকুইটি দেখাবে। তো এখানে একটা ব্যালেন্স, ইকুইটি, মার্জিন, ফি মার্জিন, মার্জিন লেভেল, এরকম 1 2 3 4 5টা অপশন আপনি MT5 সফটওয়্যারে পাবেন। আচ্ছা, মার্জিন, ফি মার্জিন, মার্জিন লেভেল কাকে বলে? তো এইগুলা জিনিস আসলে খুবই একটা বেসিক ব্যাপার। তো এইটা এইটা আমি বলতে চাচ্ছি না, এটা আপনি একটু ইউটিউবে দেখে নেবেন, যে মার্জিন, ফি মার্জিন, মার্জিন লেভেল কারে বলে। এটা কি একবার খুব সিম্পল একটা বিষয়, এখানে লেখাও আছে। আচ্ছা, আপনি এখন প্রথম ট্রেড করবেন, এটা MT5 এর ছবি দেখানো হয়েছে। MT5 এ আপনি নিউ ট্রেডে গিয়ে এই যে লট বা ভলিউম ঠিক করতে হবে। তারপর আপনি মার্কেট এন্ট্রি নিবেন, যে মার্কেটে নিলে আপনি মার্কেট এন্ট্রি হয়ে যাবে। তো নিউ ট্রেড থেকে মার্কেট এক্সিকিউশনে যাইতে হবে, তার ভলিউম আপনি লট ফিক্স করে দিবেন। তারপর আপনি বাই নিবেন না সেল নিবেন, এখানে ক্লিক করলে মার্কেটে ট্রেড হয়ে যাবে। আচ্ছা, ট্রেডিং সেশন। ট্রেডিং সেশন হচ্ছে মার্কেট, ফরেক্স মার্কেট 5 দিনই খোলা থাকে, 24 ঘন্টা খোলা থাকে। আচ্ছা, 24 ঘন্টার মধ্যে এক একটা দেশ এক একটা সময়ে ফরেক্স ট্রেড শুরু হয় এবং একটা সময় ক্লোজ হয়ে যায়। যেমন সিডনি ওপেন হচ্ছে, অস্ট্রেলিয়া ওপেন হয় আমাদের সময় ভোর 5টায় এবং ক্লোজ হচ্ছে। আচ্ছা, সিডনি সিডনি আচ্ছা, সিড ওপেন হয় আমাদের সময় সকাল 2টা। আচ্ছা, ক্লোজ হয়। আচ্ছা, না না, এখানে একটু টাইমের পার্থক্য আছে, এটা আমাদের সময় না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সময়, এটা আলাদা সময়। সিডনি ওপেন হচ্ছে আমাদের সময় সকাল 6টা, ক্লোজ হচ্ছে 9টা, সিডনি। আবার জাপান ওপেন হচ্ছে আমাদের সময় 9টা, ক্লোজ হচ্ছে 12টা। তো এরকম করে সেশন জি আছে যে। হ্যালো। জি, হ্যাঁ সারিয়ার ভাই, আমাদের হচ্ছে আপনার বিএসটি টাইম, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম উপরে দেওয়া আছে ও বিএসটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা এইটা। জি আচ্ছা আচ্ছা, এইটা না। ওকে ওকে। তো এইটা হচ্ছে বাংলাদেশের টাইম, যে মার্কেটটা কখন ওপেন হয় কখন ক্লোজ হয়। যেমন সিডনি আপনার আমাদের সময় 3টা, সকাল 3টাতে ওপেন হচ্ছে, দুপুর 2টাতে ক্লোজ হচ্ছে। আচ্ছা, টোকিও, জাপান ওপেন হচ্ছে 6টা এবং ক্লোজ হচ্ছে 3টা। তো এইভাবে লন্ডন সময় আছে, নিউ ইয়র্ক সময় আছে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কখন আপনি ট্রেড করবেন, যখন দুইটা সেশন ক্রস ওভার হয়। ক্রস ওভার মানে কি, এটা আমরা শিখবো যে ক্রস ওভার কখন হচ্ছে। তো এইটা একটা সেশন, 4টা সেশনে মার্কেট থাকে। তো কখন ট্রেড করা সবচেয়ে ভালো সময় হচ্ছে দুইটা সেশন যখন ক্রস ওভার হয়। তো সবচেয়ে বেশি মার্কেট মুভমেন্ট করে নিউ ইয়র্ক এবং লন্ডনের ক্রস ওভারে, সেশন যখন ক্রস ওভার হয়।
আচ্ছা, ট্রেড করার জন্য আদর্শ সময় যেখানে লেখা আছে যে কোনো সেশন ওপেন হলে, যেহেতু মার্কেটে ভলাটিলিটি বেড়ে যায়, দুইটা সেশন একসাথে ওপেন থাকলে নিশ্চয়ই ভলাটিলিটি আরো বেশি থাকে, মানে মুভমেন্ট আরো বেশি হবে। হ্যাঁ, দুইটা সেশন যখন ওভারল্যাপ করে একই সাথে ওপেন আছে, তখন মার্কেটে মুভমেন্ট বেশি হবে। আচ্ছা, গ্রীষ্মকালে দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত টোকিও ও লন্ডন সেশন ওভারল্যাপ হয়, এবং সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত লন্ডন ও নিউ ইয়র্ক সেশন ওভারল্যাপ হয়। মানে দুইটা মার্কেট যখন একসাথে থাকে তখন আপনার মার্কেটে ভলাটিলিটি কিংবা মার্কেটে মুভমেন্ট বেশি থাকে। ওই সময় আমাদের লাভ করার জন্য ভালো সময়, যে খুব কুইক লাভটা করা যাবে। অন্য সময় যদি আপনি করেন দেখবেন আপনার বসে থাকতে হবে, সময় লাগবে প্রফিটের জন্য। আচ্ছা, কখন ট্রেড করা ঠিক নয়? আচ্ছা, ট্রেড করার জন্য শুক্রবারে, শুক্রবারের কথা বলা হচ্ছে। এই দিনে মার্কেটের ক্লোজিং ডে, মানে শুক্রবারে মার্কেট শেষ হয়ে যাচ্ছে, শনি রবি দুদিন বন্ধ। যেহেতু শুক্রবারে মার্কেট শেষ, লাস্ট দিন ট্রেডিং এর জন্য, এই জন্য লাস্ট দিনে মার্কেটে লিকুইডিটি মানে মার্কেটে মুভমেন্ট কম থাকে। তো যেহেতু মার্কেটে মুভমেন্ট কম থাকে, এই সময় আপনি হয়তো আপনি বসে আছেন, মার্কেট মুভ করতেছে না, তো আপনি শুধু শুধু বসে থেকে কি করবেন? তো এই জন্য শুক্রবারে ট্রেড না করাই ভালো, আপনি চাইলে করতে পারেন। আচ্ছা, তারপরে মেজর হলিডেজ, ছুটির দিনে সবাই যে একটু ব্রেক নিতে, আর ছুটির দিনে অনেক মার্কেট খোলা থাকে। তো মার্কেট ছুটির দিনে মানে শনি রবিবারে ছুটি, এই দিন ট্রেড না করাই ভালো। যদিও মার্কেট অন্য মার্কেট খোলা থাকবে, যেমন আপনার ফরেক্সে ক্রিপ্টো মার্কেট খোলা থাকে, শনি রবি খোলা থাকে, আপনার ট্রেড ছুটির দিনে না করাই ভালো। আচ্ছা, মেজর ইভেন্ট, বড় ধরনের এগুলো নিউজের সময় ট্রেড করা ঠিক না। যে বড় ধরনের নিউজ যখন থাকে মার্কেটে, যেমন আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখবো, তখন আমরা দেখবো যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে নিউজ ট্রেডিং বলে একটা বিষয় আছে। যে বড় নিউজ কোনগুলা, ছোট নিউজ কোনগুলা, এগুলো আমরা যখন শিখবো, বড় নিউজে আমরা ট্রেড করবো না, কারণ বড় নিউজে মার্কেট উল্টা পাল্টা হয়ে যায়, যে কোন দিকে যাবে এর কোনো ঠিক নাই। তো এই জন্য বড় নিউজে ট্রেড করা যাবে না। আচ্ছা, তো আজকে আমাদের এই ক্লাসটা এখানেই শেষ। তো যারা ক্লাস শুনেছেন ধৈর্য ধরে, তাদের সকলকে ধন্যবাদ। এবং ক্লাসে জয়েন করছেন, যে ফরেস্ট সম্পর্কে আপনাদের জানার আগ্রহ আছে এবং আপনার ফরেস্ট মার্কেটে ব্যবসা করতে চাচ্ছেন। এইটা আসলে অনেক বড় ব্যাপার, যে আপনি ফরেক্স মার্কেটের ব্যবসাটা শিখতে চাচ্ছেন, যে আমি ব্যবসাটা শিখতে চাচ্ছি। তার মানে আপনার মধ্যে এক ধরনের স্পিরিট আছে, কিংবা আপনি এক ধরনের ট্যালেন্ট, যে আপনি ফরেক্স মার্কেটে ব্যবসা করতে যাচ্ছেন, যার কোনো লিমিট নাই। তার মানে আপনার মধ্যে একটা ট্যালেন্ট আছে, যে হ্যাঁ আমি এখানে ব্যবসাটা করতে চাই, এখানে যার কোনো লিমিট নেই। এখন যদি আপনি এভাবে আসেন যে ভাই আমি ফরেক্স মার্কেটে আইসা কোনো কিছু না শিখে ট্রেড করা শুরু করবো এবং অনেক ধনী হয়ে যাব, যারা এই চিন্তা করে আসছেন, আহ তাদের চিন্তাতে ভুল আছে। তারা আসলে ট্যালেন্ট না, তারা লোভে পড়ে আসছেন। হ্যাঁ, তো যারা চিন্তা করে আসছেন যে আমি শিখতে হবে, জানতে হবে, জানলে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো যদি আমি নলেজ অর্জন করতে পারি, সঠিক নলেজ। কারণ ফরেক্স মার্কেটে নলেজের কোনো শেষ নাই। আপনি সিস্টেমেটিকলি যারা এক্সপিরিয়েন্স আছে তার কাছে নলেজটা গেইন করে যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, এখানে প্রফিটের কোনো শেষ নাই। তো এখানে নলেজটা ইম্পর্টেন্ট। ফরেক্স মার্কেটের ব্যবসার সাকসেসের মূল কথাই হচ্ছে আপনার কতটুকু নলেজ আছে মার্কেটে। আপনার যতটুকু নলেজ আছে, মার্কেট আপনার ততটুকুই প্রফিট দিবে, তার 1 টাকা আপনি বেশি নিতে পারবেন না। যদি মনে করেন যে আমার নলেজ কম, আমি অনেক বেশি প্রফিট করব, মার্কেট কি করবে জানেন? আপনার সব টাকা নিয়ে চলে যাবে। তো এইটা হচ্ছে ফরেক্স মার্কেটের রিস্ক, যে আপনার নলেজ কম, আপনি প্রফিট করতে চাচ্ছেন বেশি, তাহলে আপনি আপনার ইনভেস্টমেন্ট বাঁচাতে পারবেন না। হ্যাঁ, আপনার যদি নলেজ বেশি থাকে, আপনি নলেজ বেশি থাকলে যদি আপনি প্রফিট কম নেন, তাহলে কি আপনার রিস্ক আছে? আপনি নলেজ বাড়ান, প্রফিটটা কম নেন, তাহলে তো আপনার রিস্ক নাই। কিন্তু আপনার নলেজ কম, আপনি প্রফিটটা বেশি নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অনেক রিস্ক হবে। তো যাই হোক, তো আজকের ক্লাস এখানে শেষ। হ্যাঁ, তো আপনার যদি যোগাযোগ করার জন্য এখানে নাম্বার দেওয়া আছে, যে আমি যেটুকু বললাম, আপনার যদি ফরেক্স মার্কেট ইন্টারেস্ট হন, যে হ্যাঁ আমি করতে চাচ্ছি, শিখতে চাচ্ছি, তাহলে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে। আর সাইফুল ভাই তো আছেই। তো আজকের ক্লাস এখানে শেষ। তো সবাই ভালো থাকেন। তো ধন্যবাদ হাসান শাহরিয়ার ভাইকে চমৎকার ট্রেনিং সেশন উপর দেওয়ার জন্য। আজকে আমাদের ইন কল মেসেজে একজন মেসেজ করছেন যে কোনো ব্যাচে জয়েন করা যাবে কিনা, যে আমাদের যে কোনো ব্যাচে আপনি ট্রেনিং নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার সুবিধা অনুপাতে আপনি ট্রেনিং নিতে পারবেন। আর বিশেষ করে হচ্ছে আপনার আমাদের প্রত্যেকটা ক্লাসেরই আপনার রেকর্ডেড ভিডিও দেওয়া থাকবে। এবং আপনার আহ, আমাদের ট্রেনিং শেষে আমাদের টেলিগ্রাম এবং আপনার আমাদের হোয়াটসঅ্যাপের কমিউনিটি চ্যানেল, আপনার গ্রুপে
আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কও পোস্ট করে দেওয়া হবে, এবং একসাথে সবগুলা ভিডিও যাতে আপনারা একই আপনার প্লে লিস্টে পান সেটার ব্যবস্থা করা হচ্ছে। সেটার ব্যবস্থা করা হবে একটা প্রত্যেকটা ট্রেনারের জন্য আলাদা আলাদা আপনার প্লে লিস্ট ক্রিয়েট করে আপনার প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা করে আপনার ভিডিও আপলোড করে দেওয়া হবে। তো কেউ যদি কোনো ট্রেনিং এর কোনো ব্যাচ মিস করেন, আপনার ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা সবগুলা আপনার ট্রেনিং কমপ্লিট করতে পারবেন। এরপর বাহিরে হচ্ছে আপনার যে কোনো ব্যাচে ট্রেনিং নিতে পারবেন আপনাদের সময় অনুপাতে। আপনার প্রত্যেক তবে এক একটা ব্যাচে এক এক রকমের হচ্ছে আপনার ফ্লেভার আপনারা পাবেন বা ইনফরমেশন আপনারা জানতে পারবেন। প্রথম দিকের ব্যাচ গুলো হয়তো একটু অগোছলা হতে পারে, কিন্তু পরবর্তী ব্যাচ গুলো আপনারা সুশৃঙ্খল হবে আশা করতেছি, এবং সর্বোচ্চ সুশৃঙ্খল ভাবে আপনার ট্রেনিং সেশন আপনার যাতে অনুষ্ঠিত হয় সেই চেষ্টায় আমরা করব। আর ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমাদের ট্রেনিং সেশন আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। আমাদের রাত 10টায় আমাদের আরেকটা ট্রেনিং ব্যাচ আছে আপনার মাহমুদুল হাসান শাওন, আমাদের আমাদের আরেকজন ট্রেনার যিনি আমাদের রাত 10টায় আপনার একটা ব্যাচ নিবেন, এবং রাত 10টার ব্যাচটা হচ্ছে অনেকটা লাইভ ট্রেনিং, লাইভ অ্যানালাইসিস, আপনার সরি লাইভ কিভাবে আপনারা অ্যাটারিডার 5 ইনস্টল করবেন, তারপর হচ্ছে আহ, আপনার কিভাবে অর্ডার প্লেসমেন্ট করবেন, একটা লাইভ ট্রেডিং এর মতো আর কি। হ্যাঁ, তো আশা করি আপনার রাত 10টার ট্রেনিং এ আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। যাদের সময় হয় তারা অবশ্যই রাত 10টা ট্রেনিং এ আপনারা জয়েন করবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমাদের ট্রেনিং সেশনটি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।